দর্শক, প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলন চলছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বরণ করে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট তিনি গ্রেট হল থেকে বাইরে এসে দাঁড়িয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে স্বাগতম জানানোর জন্য। তিনি সাধারণত গ্রুপ ফটো তোলেন না, কিন্তু আমাদের জন্য তিনি সেই এক্সেপশনটা করেছেন, আমাদের সবাইকে নিয়ে হাসি মুখে ছবি তুলেছেন, যেটা খুব বিরল। 3 নম্বর হচ্ছে তিনি বৈঠকের সময় তার নোট বাদ দিয়ে লিখিত নোটের বাইরে গিয়ে উনি স্মরণ করলেন ফুজিয়ানের গভর্নর থাকার সময় তিনি ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট অধ্যয়ন করেছেন, প্রয়োগ করেছেন সেই প্রদেশের দারিদ্র বিমোচনের জন্য। এই যে আমাদের প্রধান উপদেষ্টা যে ফিলসফি তিনি গ্রহণ করেছেন, এটা শুনে আমরা সকলে আপ্লুত বোধ করেছি। এবং এই যে ফ্র্যাঙ্ক অ্যাডমিশন দ্যাট হি বেনিফিটেড ফ্রম আওয়ার চিফ অ্যাডভাইজার, এটা একটা বিরল ব্যাপার আমাদের জন্য। আর শেষ কথাটি বলে আমি আশিককে দেব, সেটা হচ্ছে রোহিঙ্গার বিষয়ে। আমরা সে প্রধান উপদেষ্টা বিষয়টি তুলেছেন এবং চীন তার সর্বাত্মক সহযোগিতা দেবে এবং পরিষ্কারভাবে চীন বলেছে যে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তারা তাদের সাধ্যমতো সকল রকম চেষ্টা করবে। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া ছিল। আপনারা প্রেস স্টেটমেন্টের এর প্রতিফলন দেখতে পাবেন। আপনাদের অনুমতি নিয়ে আমি এখন আশিক, আমাদের বিডার এবং বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী মোহাম্মদ আসিফকে ফ্লোর দিচ্ছি। আমি একটু ডিটেইলে কথা বলবো, যেহেতু ইনভেস্টমেন্টটা আমাদের একটা কোর এজেন্ডা ছিল। এবার আমাদের নতুন যে সম্পর্কটা হবে চায়নার সাথে, সেই সম্পর্কটার ক্ষেত্রে আমরা চাচ্ছি যে সম্পর্কটা আসলে একটা দ্বিপাক্ষিক বেনিফিশিয়াল, মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ হোক, যেখানে চায়না আমাদের থেকে বেনিফিট করবে, আমরাও চায়না থেকে বেনিফিট করবো। তো আপনারা শুনেছেন যে আমরা প্রায় 100-র বেশি কোম্পানি ওখানে আমাদের সাথে দেখা করেছিলেন বিভিন্ন ডিফারেন্ট সেট আপে, এবং এরা কিন্তু সবাই কোম্পানির সিইও, প্রেসিডেন্ট, চেয়ারম্যান। আমরা সিনিয়র লেভেল ম্যানেজমেন্টের কথা বলছি না, ওই কোম্পানির যারা একেবারেই টপ, আইদার সে ওই কোম্পানির মেইন শেয়ার হোল্ডার অথবা সেই কোম্পানির সিইও, এরকম লোকজন এসেছিলেন আমাদের সাথে দেখা করতে। আমরা 4 ভাগে আমাদের সাথে দেখা করেছিলাম। প্রথমটা ছিল আমরা একটা সেমিনার করেছিলাম যে ওয়াই বাংলাদেশ, সেটাকে পোর্ট্রে করার জন্য। সো আমরা প্রায় 100-র বেশি কোম্পানির সাথে দেখা করেছিলাম এবং সেখান থেকে যারা প্রতিনিধিত্ব করেছিলেন তারা সবাই আসলে ওই কোম্পানির আইদার প্রেসিডেন্ট, সিইও অথবা চেয়ারম্যান। সো ওনারা আইদার কোম্পানিটাকে ওন করেন বা মেইন শেয়ার হোল্ডার অথবা এই কোম্পানিটাকে এখন চালাচ্ছেন। তো এই কোম্পানিদের সাথে আমরা 4টা ভাগে দেখা করেছিলাম। প্রথম একটা সেমিনার করেছিলাম আমরা ওনাদের সাথে, যে ওয়াই বাংলাদেশ, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছিলেন, সেই সাথে আমি একটা প্রেজেন্টেশন করেছিলাম যে অ্যাকচুয়াল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে প্রুভ করার জন্য যে আসলে বাংলাদেশ ইজ ওপেন ফর বিজনেস এবং এখন বাংলাদেশ ইনভেস্ট করার জন্য একটা খুবই ভালো ডেস্টিনেশন। আর তার সাথে আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আমরা খুব রিসেন্ট টাইমে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা কি ধরনের রিফর্ম ইনভেস্টমেন্ট ক্লাইমেট নিয়ে করছি, যদি বিনিয়োগে যাতে সুবিধা হয়, ওনাদের বাংলাদেশে আসে ল্যান্ড করার জন্য যাতে যে গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করা হচ্ছে সেটা ওনাদেরকে কিভাবে বেনিফিটেড করবে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ 3টা রাউন্ড টেবিল ছিল। প্রথম রাউন্ড টেবিলটা ছিল ইনফ্রাস্ট্রাকচার এবং এনার্জি নিয়ে, যেহেতু এই 2টা এরিয়া আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ফাউন্ডেশনাল স্পেস, যে ফাউন্ডেশনের উপর বেস করে বিজনেসটা গ্রো করবে। তারপরের রাউন্ড টেবিলটা ছিল ম্যানুফ্যাকচারিং নিয়ে, আর লাস্ট রাউন্ড টেবিলটা ছিল 3 Zeros নিয়ে, সোশ্যাল বিজনেস যেটাকে বলি আমরা। তো যেসব কোম্পানি এসেছিল তাদের কয়েকটার আমি নাম বলছি আপনাদের জাস্ট রেফারেন্সের জন্য। CCECC, চায়না রেলওয়ে, চাইনিজ ওভারসিজ ইনভেস্টমেন্ট, পাওয়ার চায়না, CRBC, ইন্টারনেট প্লাস, হাইসেন্স, SUS। এদের সবার রেভিনিউ যদি আপনি যোগ করেন, অ্যানুয়াল রেভিনিউ প্রায় আমাদের টোটাল জিডিপি সমান হবে সম্ভবত। তো বিভিন্ন এরিয়া নিয়ে কথাবার্তা হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথাবার্তা হয়েছে, রিনিউয়েবল এনার্জি নিয়ে কথা হয়েছে, ওয়েস্ট টু এনার্জি যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি সেগুলো নিয়ে কথা হয়েছে। AI এবং টেকনোলজি একটা বড় থিম ছিল আমাদের ডিসকাশনের, কিভাবে আমরা আমাদের ইয়াং ওয়ার্কফোর্স যারা আছেন, আমাদের ইউথ আছেন, তাদেরকে এই AI এবং টেকনোলজি সাইডে চায়না যেহেতু অনেক এগিয়ে গেছে, সেখান থেকে আমরা কিভাবে বেনিফিটেড হতে পারি। তো আপনারা এটাও দেখেছেন যে আমরা টোটাল একটা $2.1 বিলিয়ন ডলারের কমিটমেন্টের কথা বলছি। তো এই 2.1 বিলিয়নটা আগের সব বড় বড় নাম্বার থেকে একটা বড় কারণে ডিফারেন্ট। সেই ডিফারেন্সটা হচ্ছে যে আপনারা আগে যে নাম্বারগুলো আমরা সিকিউর করে এসেছি তার মেজরিটি ছিল লোন ফর্মে,
তো দেখা যেত যে একটা বড় অংশ হচ্ছে কি আমরা লোন নিব, তো লোন নেওয়ার একটা পজিটিভ আছে, পজিটিভটা হচ্ছে যে ইমিডিয়েটলি টাকাটা চলে আসে, নেগেটিভটা হচ্ছে এই টাকাটাকে আমাদের আবার ফেরত দিতে হয়। সো এই ইকোনমিতে টাকাটা ঢোকার পরে একসময় আবার বের হয়ে যায় আর একটু ইন্টারেস্ট সহ আমাদেরকে বের করে দিতে হয়। ওয়ারেস যদি ইনভেস্টমেন্ট আসে, সেই ইনভেস্টমেন্ট নাম্বারটা কিন্তু অ্যাকচুয়াল জেনুইন ইনজেকশন ইনটু আওয়ার ইকোনমি, এই টাকাটা কখনো এই দেশ থেকে যাবে না। এবং এই ইনভেস্টমেন্টের ফলশ্রুতিতে যে পরিমাণ এমপ্লয়মেন্ট জেনারেশন হবে সেটা আসলে ক্লাসিক লোন থেকে কখনোই হয় না। এইবার এই $2.1 বিলিয়ন মধ্যে প্রায় $1 বিলিয়ন অধিক অ্যামাউন্টটা হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট। এই ইনভেস্টমেন্ট কমিটমেন্ট প্রায় 30টা চাইনিজ কোম্পানি করেছে, এবং 30টা চাইনিজ কোম্পানি করেছে মূলত আমাদের যে আনোয়ারাতে একটা চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন নিয়ে আমরা কাজ করছি সেটার উপর বেসিস করে। প্রায় 800 একর জমির উপরে একটা চাইনিজ ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোন নিয়ে কাজ হচ্ছে। এই জোনটার কনভারসেশন অনেক আগে শুরু হয়েছিল, বাট 2022-এর পরে এটা নিয়ে আর কোনো প্রোগ্রেস হয়নি। লাস্ট 3 মাসে আমরা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস করেছি চাইনিজ আমাদের কাউন্টার পার্টির সাথে, এবং অনেকগুলো বড় বড় ডিসিশন সরকার নিয়েছে এবং তাদের সাথে একটা নেগোসিয়েশনে এসেছে, যেটার কারণে তারা এখন খুবই কনফিডেন্ট ফিল করছেন যে এই বছরের কোনো একটা সময় আমরা ওইটার কনস্ট্রাকশন শুরু করব। জায়গা ইয়ারমার্ক করা হয়ে গেছে, জমি অধিগ্রহণ করা হয়ে গেছে, সো এখন আমরা কনস্ট্রাকশনে যাব, এবং ওইটার উপর বেসিস করেই কিন্তু চাইনিজ কোম্পানিরা আমাদের এখানে আসার কথা চিন্তা ভাবনা করছে। আর বাকি অংশটা হচ্ছে তার যে 750 মিলিয়নের মতো আমরা লোনের কথা বলছি, তার মধ্যে আবার অর্ধেক হচ্ছে ওই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন ডেভেলপমেন্টের জন্য, অন্য অর্ধেক হচ্ছে মংলায় আমাদের একটা মডার্নাইজেশন প্রজেক্ট চলছে, মংলা পোর্টকে যাতে আমরা আর একটু ভাইব্রেন্ট করতে পারি। তো এইবার আমাদের এই সফরে একটা এডিশনাল প্রপোজাল এসেছে চায়না থেকে, যে যেহেতু মংলা পোর্টটা ওনারা রিমডার্নাইজেশন করছেন, সেটার পাশাপাশি ওখানে ওনারা একটা ইকোনমিক জোন করার কথা চিন্তা ভাবনা করছেন, এবং আমাদেরকে প্রপোজাল দিয়েছেন যে আমরা যদি রাজি থাকি তাহলে ওখানে ওনারা একটা সেকেন্ড চাইনিজ ইকোনমিক জোন নিয়ে কাজ করবেন এবং ওখানে ওনারা ইনভেস্ট করবেন। আর রাফলি 12% এসেছে গ্র্যান্টস ফর্মে, সেই প্রায় $250 মিলিয়ন মতো, সেটার মধ্যে 150 হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আর প্রায় $100 মিলিয়ন হসপিটালের জন্য। আপনারা এটা হয়তো শুনেছেন যে এবার হেলথ কেয়ার একটা বড় থিম ছিল, যেখানে আমরা ডক্টরদের ট্রেনিং থেকে শুরু করে অত্যাধুনিক হসপিটাল বাংলাদেশে তৈরি করা, এবং বাংলাদেশের টার্সিয়ারি যে হেলথ কেয়ারের ট্রান্সপোর্ট মুভমেন্টটা হয়, যেটা আমরা আসলে সাধারণত দেখি যে ইন্ডিয়া, থাইল্যান্ড ওদিকে যায়, চায়না এবার চেষ্টা করছে যে আমরা চায়নাতেও আমাদের এই হেলথ সাপোর্টটা তারা চায়না থেকে আমাদেরকে দেওয়ার চেষ্টা করবে। তো এই চাইনিজ ইকোনমিক জোনের ব্যাপারটা কিন্তু আমাদের জন্য একটা বড় ইনফ্লেকশন পয়েন্ট। আমরা অনেক দিন ধরে চায়নার ইনভেস্টমেন্টের কথা বলছি, এবং দ্য ডেপথ চাইনিজ ইনভেস্টর পুল হ্যাজ, এটা আমরা এবার গিয়ে আবার রিয়েলাইজ করেছি যে আমাদের উই হ্যাভ বেয়ারলি স্ক্র্যাচ দ্য সারফেস। আসলে চাইনিজ ইনভেস্টরদের বাংলাদেশের ব্যাপারে অ্যাওয়ারনেস এখনো আছে, কিন্তু খুব স্বল্প পরিসরে আছে। আমাদের আসলে আরো হায়ার ফ্রিকোয়েন্সিতে চায়নাতে যেতে হবে। চায়না একটা ইটসেলফ ইজ এ কন্টিনেন্ট, যেখান থেকে আমাদের দেশের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আসা সম্ভব, এটা নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নেই। তো অলরেডি কিন্তু বেবজাতে আপনারা দেখেছেন কিছুদিন আগে নিউজ এসেছে যে অনেক ইন্টারেস্ট দেখিয়েছে। লাস্ট অগাস্ট থেকে এই মার্চ মাস পর্যন্ত 34টি চাইনিজ কোম্পানি ইনভেস্ট করার আগ্রহ দেখিয়েছে বেবজাতে, এবং সেই নাম্বারটা কমিটেড নাম্বার অলরেডি প্রায় $160 মিলিয়ন মতো। তো এই সার্চটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সো শর্ট টার্মে যখন তারা প্লাগ এন্ড প্লে চাচ্ছেন, আমরা তাদেরকে বেবজা বলছি। যখন তারা 2 থেকে 3 বছরের লং টার্ম ভিউ নিচ্ছেন, তখন আমরা তাদেরকে বলছি চাইনিজ ইকোনমিক জোন। সো আমাদের ভিশনটা কিন্তু ক্লিয়ার করতে হবে। আমাদের ভিশনটা হচ্ছে যে বাংলাদেশ উইল কনভার্ট ইনটু আ ম্যানুফ্যাকচারিং হাব। হ্যাঁ, ওয়ার্ল্ডের ফ্যাক্টরি হিসেবে বাংলাদেশ আবির্ভূত হবে, এবং শুধুমাত্র বাংলাদেশের লোকাল মার্কেটকে টাচ করার জন্য চাইনিজ ইনভেস্টরদেরকে আমরা আসতে বলছি না এখন আর। আমরা বলছি আপনারা আসেন, আপনারা বাংলাদেশের লোকাল মার্কেট কেটার করেন, আপনারা 7 সিস্টার্সকে কেটার করেন, আপনারা নেপাল, ভুটানকে কেটার করেন, এবং আমরা যেহেতু এখন একটা বেশ কয়েকটা পোর্টের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা মাতারবাড়িতে একটা ডিপসি পোর্ট করছি, আমরা চিটাগংয়ে একটা বে টার্মিনাল করার কথা বলছি। সো আমাদের পোর্ট কানেক্টিভিটি তৈরি হয়ে গেলে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে এস্টাবলিশ করে আপনারা সাউথ ইস্ট এশিয়া এবং পোটেনশিয়ালি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে আপনারা এক্সপোর্ট করেন। সো এই প্রপোজিশনটাই কিন্তু এবার আমরা চাইনিজদের কাছে নিয়ে গিয়েছি, এবং সেটার উপর বেসিস করে ওনারা অনেক আগ্রহ দেখাচ্ছে। সো আমরা খুবই আশা করছি যে আমরা সামনে অনেকগুলা সিরিজ অফ ইনভেস্টমেন্ট দেখতে পাবো। আমাদের যে আপকামিং সামিট আছে, সেখানে চাইনিজ ডেলিগেশনটা সবচেয়ে বড়। এখন পর্যন্ত 96 জন চাইনিজ ইনভেস্টর আসার কথা বলেছেন, বাট আমাদের এই সফরের পরে আরো অনেকে আগ্রহ দেখিয়েছেন। সো আমার ধারণা নাম্বারটা 100 বেশি হয়ে যাবে শুধু চায়না থেকে। এবং এই অন দ্য ব্যাক অফ দি ইনভেস্টমেন্ট সামিট এপ্রিলের মাঝামাঝি চায়নার যে কমার্সের ডিজি আছেন, মিনিস্ট্রি অফ কমার্সে, আমাদের সেক্রেটারি ইকুইভ্যালেন্ট,
উনি প্রায় 15টি চাইনিজ ইনভেস্টরকে ইন্ডিপেন্ডেন্টলি নিয়ে আসার কথা প্রমিস করেছেন, যে উনি আসলে চিটাগং আনোয়ারা ভিজিট করবেন, বেশ কয়েকটা ইপিজেড ভিজিট করবেন, এবং ওনারা খুবই আশাবাদী যে যেহেতু স্যার যেটা বললেন যে প্রেসিডেন্ট থেকেও একটা গ্রিন সিগন্যাল পেয়েছেন, দে রিয়েলি ওয়ান্ট টু মেক আ মুভ অন বাংলাদেশ ফ্রম ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পয়েন্ট অফ ভিউ। সো আমি এখানেই থামি, ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে আমরা স্যার বা আমরা নেওয়ার চেষ্টা করব। নাম বলবেন এবং আপনার প্রতিষ্ঠানের নাম বলবেন। আমি কামরুল সাহেব এটিএম বাংলায় কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে রোহিঙ্গা প্রত্যাবাসনে বলেছেন যে চীন সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। ঠিক সেক্ষেত্রে সামনে বিমস্টেক সম্মেলন আছে, সে সম্মেলনে আমরা দৃশ্যমান কোনো উদ্যোগ এই বিষয়ে দেখবো কিনা, সেখানে মিয়ানমার জাতীয় সরকারের প্রধানের সাথে কোনো বৈঠকের সম্ভাবনা আছে কিনা, একই সাথে সেখানে আসলে মোদির সাথে বৈঠকের সম্ভাবনা এখন কি আছে কিনা। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। বিমস্টেকের আলোচ্য সভায় আলোচ্য সূচিতে রোহিঙ্গা প্রসঙ্গটি নেই, সুতরাং আমরা ফর্মাল ডিসকাশনে সেটি আলাপ করার সুযোগ দেখছি না। কিন্তু সাইডলাইনে আমরা আসিয়ানের অন্যান্য সদস্যদের সঙ্গে বিষয়ে আলাপ করব। আসিয়ানের একটি রোল আছে এবং বিমস্টেকের একটি দেশ যেমন ধরুন থাইল্যান্ড, তারা তাদের দেশেও এটি একটি তারও এই সংকটের সমাধান চাইছে, সুতরাং তাদের সঙ্গে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক হবে এবং সেই বৈঠকের আলোচ্য সূচিতে এই বিষয়টি থাকবে। ধন্যবাদ। আমিনুল মোহাম্মদ, ঢাকা পুস্তিকা। স্থানীয় কথা বলছিলেন যে চাইনা এখানে ইনভলভ হতে চায়, চাইনা আসলে কিভাবে ইনভলভ হতে চায়?